বন্ধুরা, কেমন আছো তোমরা? নিঃসন্দেহে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের দেখতে দেখতে জুন মাস চলে এসেছে। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, নিশ্চয়ই তোমরা এগুলো নিয়মিত ফরিদপুর ভার্চুয়াল স্কুলে দেখছো, এবং সাথে সাথে আমাদের যে টিভি চ্যানেল রয়েছে লোকাল, এই লোকাল টিভি চ্যানেলেও এগুলো দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি তোমাদের যে বিষয়গুলো আছে সাবজেক্ট শিক্ষকের মাধ্যমে বিষয়গুলো সহজ সাবলীলভাবে তোমাদের নিকট উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা ঘরে বসেই তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের আজকের অধিবেশনে। আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ। ব্যাকরণে ইতোপূর্বে আমরা দুটি ক্লাস সম্পন্ন করেছি। তোমরা জানো যে আমি আমজাদ হোসেন, সহকারী শিক্ষক, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। আমাদের বাংলা ব্যাকরণের যে দুটো ক্লাস ইতোমধ্যে সম্পন্ন করেছি। প্রথম ক্লাসটিতে ছিল আমাদের বিষয়টা ধ্বনি তত্ত্ব, এখানে বাকযন্ত্রের পরিচিতি, এবং তারপরেই সাথে ছিল ধ্বনি। ধ্বনিকে যে উচ্চারণের দিক বিশ্লেষণ করে, বাধাপ্রাপ্ত হওয়া না হওয়ার দিক বিশ্লেষণ করে যে ধ্বনিকে দুভাগে ভাগ করা হয়, অর্থাৎ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। প্রথম ক্লাসে আমরা স্বরধ্বনি এবং বাকযন্ত্র সম্পর্কে আলোচনা উপস্থাপন করেছি। এরপরের ক্লাসে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে। আমরা ওই ক্লাসে বলেছিলাম ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বিষয় লক্ষ্য করতে হয়। একটা হলো উচ্চারণ স্থান, আরেকটা হলো উচ্চারণ রীতি। একটা হলো উচ্চারণ স্থান, আরেকটা হলো উচ্চারণ রীতি। তো আমরা আজ এর আগের ক্লাসে আলোচনা করেছি উচ্চারণ স্থান। আজকে আমরা উচ্চারণ রীতি অর্থাৎ ম্যানার্স অফ আর্টিকুলেশন, এই ম্যানার্স অফ আর্টিকুলেশন সম্পর্কে আলোচনা উপস্থাপিত হবে। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, এবং সম্ভব হলে তোমাদের পাঠ্যপুস্তকের সমন্বয় ঘটিয়ে তোমরা তোমাদের এই বিষয়টিকে আত্মস্থ করতে পারো। আমরা আগেই জেনেছি যে যখন আমরা মুখে উচ্চারণ করি এটা হয় ধ্বনি, আর এই ধ্বনিটাকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা হয় বর্ণ। তো এই ধ্বনি আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুই ভাগে ভাগ করেছি। তো ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ স্থান, অর্থাৎ কোথা থেকে ধ্বনিগুলো উচ্চারিত হয়, এই উচ্চারণ স্থান আমাদের পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো আজকে হলো উচ্চারণ রীতি, যে কিভাবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি আলোচনা করা হয়। যেমন দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ রীতি। বন্ধুরা, আমার লেখা কি দেখা যাচ্ছে? যদি আমার লেখা দেখা না যায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমরা ইনশাল্লাহ লেখাকে দৃশ্যমান করার চেষ্টা করব। তো আমরা যে বিষয়টা লিখেছি তোমরা একটু তোমাদের নোট বইতে, নোট খাতায় লিখে নিতে পারো যে আমাদের উচ্চারণ রীতি, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি। আমরা উচ্চারণ রীতি বলতে বুঝি বায়ু প্রবাহ কিভাবে বিভিন্ন বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয়। আমাদের আগেই বলেছি যে ফুসফুস যে বায়ু যে চাপ প্রয়োগ করে, এই বায়ুটা আমাদের ফুসফুস তাড়িত বায়ু আমাদের মুখ গহ্বর দিয়ে বেরিয়ে যায়। তো এই বায়ু
যখন আমাদের মুখে মধ্যে আসে, মুখের গহ্বরে অর্থাৎ মুখের গর্তের মধ্যে আসে, এটা বাধাপ্রাপ্ত হয়। তো এই বাধাপ্রাপ্ত হয় কিভাবে? কিভাবে বিভিন্ন বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয়, কিভাবে বাধাপ্রাপ্ত হয়, এটা হলো উচ্চারণ রীতি। আর যদি আমরা আবার বলি যে কোথায় বাধাপ্রাপ্ত হয়, সেটা হলো উচ্চারণ স্থান। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে, এই কোথা থেকে উচ্চারিত হচ্ছে এই বিষয়টা হলো উচ্চারণ স্থান, কোথা থেকে। আর যদি বলি যে কিভাবে বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে কিভাবে উচ্চারিত হচ্ছে, তাহলে সেটা হলো উচ্চারণ রীতি। তো বন্ধুরা, আমরা উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা বর্ণমালায় যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, আবার বলতে গেলে বাংলা ভাষায় যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে, এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে উচ্চারণ রীতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি, উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমরা যদি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের আলোকে বলি, তাহলে আমরা এটিকে 7 ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ বাংলা ভাষায় যে ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, এসব ধ্বনিকে উচ্চারণ রীতি অনুযায়ী 7 ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমেই রয়েছে স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন, এই স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গে যে বায়ু প্রবাহের বাধার সৃষ্টি হয়, তো সেখানে আমরা যদি একটু লক্ষ্য করি, শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি প বলতে চাই তাহলে কি করতে হয়? প বলতে গেলে আমাদের প্রথমেই আমাদের 2 ঠোঁটকে আটকে দিতে হয়। প আটকে দিয়ে তারপর আমাদের উচ্চারণ করতে হয়। অর্থাৎ এখানে বলা যায় যে ফুসফুস তাড়িত বায়ু, অর্থাৎ ফুসফুস থেকে আগত বায়ু আমাদের মুখ গহ্বরের ভেতরে বা মুখের মধ্যে প্রথমেই আটকে যায়, এবং এই আটকে বাকযন্ত্রের একটা প্রত্যঙ্গ আরেকটা প্রত্যঙ্গের সাথে মিশে, যেমন আমরা উদাহরণস্বরূপ 2 ঠোঁটকে বলতে পারি, 2 ঠোঁটের উদাহরণ নিতে পারি, যে আমরা প বলার পূর্বেই আগেই আমরা 2 ঠোঁটকে আটকে দিচ্ছি প, এরপরে বলছি প। অর্থাৎ ফুসফুস তাড়িত বায়ু, এই ফুসফুস তাড়িত বায়ু আমাদের বাক প্রত্যঙ্গে প্রথমে আটকে যায়, বাধার সৃষ্টি হয় এবং তারপর বেরিয়ে যায়। তাহলে আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো যে আমাদের ফুসফুস তাড়িত বায়ু প্রথমে আটকে যায়, বাধাপ্রাপ্ত হয়ে আটকে যায়, বন্ধ হয়ে যায় এবং তারপর বেরিয়ে যায়। এবং যখন এই যে আটকে যায়, এই আটকে যাওয়ার কারণ হলো আমাদের বাক প্রত্যঙ্গ একটির সাথে অন্যটি টাচ লাগে, স্পর্শ লাগে বা ছোঁয়া লাগে। এই যেহেতু স্পর্শ লাগে, টাচ লাগে বা ছোঁয়া লাগে, এই স্পর্শ লাগে বিধায় কিন্তু আমরা এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বলি। অর্থাৎ আমরা বলতে পারি যে ফুসফুস তাড়িত বায়ু বাকযন্ত্রে বাধাপ্রাপ্ত হয়ে আটকে যায় এবং তারপর বেরিয়ে যায়। এইভাবে যে ধ্বনিগুলো সৃষ্টি হয়, এই রীতিতে বা এই পদ্ধতিতে যে ব্যঞ্জন ধ্বনিগুলো সৃষ্টি হয়, এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক, খ, গ, ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ক, আমরা ক বলতে গেলে যদি একটু লক্ষ্য করো যে আমরা যখন ক বলতে চাই, এই ক বলতে চাওয়াটাতেই আমাদের জিহ্বার যে মূল রয়েছে, গোড়া রয়েছে, এই মূলটা উপরের সাথে গিয়ে আটকে যায় ক, এবং আটকে যাওয়ার পরে আমাদের উচ্চারণ করতে হয় ক। অর্থাৎ এই যেটা এগুলো কিন্তু তোমরা জানো
যে আমরা উচ্চারণ স্থান অনুসারে এগুলোকে জিহ্বা মূলীয় ধ্বনি বলেছি। হ্যাঁ, আর উচ্চারণ রীতি অনুসারে এগুলোকে আমরা স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন বলছি। এরপরে রয়েছে, অর্থাৎ এগুলো হলো কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। এগুলোকে কিন্তু কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনিও বলা হয়। অর্থাৎ জিহ্বা মূলীয় ধ্বনি কি আছে? জিহ্বা মূলীয় ধ্বনি ক, খ, গ এবং ঘ, এগুলো জিহ্বা মূলীয় ধ্বনি। এরপরে আছে তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি আছে চ, ছ, জ, ঝ। শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা কি দেখা যাচ্ছে? তোমরা বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পাচ্ছ? তো দেখো, এখানে রয়েছে চ, ছ, জ, ঝ। তো এই ব্যঞ্জনগুলো উচ্চারণ হয় তালু থেকে। এগুলোকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী বলতে পারি তালব্য ধ্বনি, কিন্তু উচ্চারণ রীতি অনুযায়ী এগুলো স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনের অন্তর্ভুক্ত। আরো রয়েছে, এরপরে রয়েছে, আমরা জানি যে যেটাকে আমরা মূর্ধন্য ধ্বনি বলি, অর্থাৎ দন্তমূলীয় ধ্বনি, তালব্য দন্তমূলীয় ধ্বনি। তালব্য দন্তমূলীয় ধ্বনি, তালব্য দন্তমূলীয়, তালব্য দন্তমূলীয় ধ্বনি, অর্থাৎ ট, ঠ, ড এবং ঢ। এগুলো তালব্য দন্তমূলীয় ধ্বনি, উচ্চারণ স্থান অনুযায়ী, কিন্তু এই সবগুলোই কিন্তু স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। এরপর রয়েছে ত, থ, দ, ধ, যেগুলোকে আমরা দন্ত ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি বলি। দন্ত ধ্বনিগুলো আছে ত, থ, দ, ধ। এগুলো দন্ত ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। এবং ওষ্ঠধ্বনি রয়েছে, ওষ্ঠধ্বনি রয়েছে প, ফ, ব, ভ। এগুলো ওষ্ঠধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো দন্তমূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, তালব্য দন্তমূলীয় ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। কিন্তু উচ্চারণ রীতি অনুযায়ী এগুলো সব স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। তো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি তাহলে কি? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গ একটির সাথে অন্যটি মিশে যায় এবং ফুসফুস তাড়িত বায়ু আটকে যায়, বাধার সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পরে আবার সেটি মুখ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে মুখের মধ্যে এসে আটকে যায়, আটকে যাওয়ার পরে বেরিয়ে যায়। এইভাবে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, এই ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। এগুলোকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা কনক্লুশনে আসতে পারি, মোট কথা বা সার কথা হলো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস মুখের মধ্যে আটকে যায়, তারপর বেরিয়ে যায়, আটকে যায়, তারপরে বেরিয়ে যায়, এভাবে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এগুলো হলো স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। এ পর্যায়ে আমরা লিখব 2 নম্বরে আমরা লিখতে পারি নাসিক্য ধ্বনি। এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে প্লসিভ কনসোন্যান্ট সাউন্ড বলা হয়। প্লসিভ কনসোন্যান্ট, এটাকে নাসিক্য ধ্বনি রয়েছে, নাসিক্য ধ্বনি,
এটা একটি খুবই মজার এবং সহজ বিষয়, এই যে যে ধ্বনি উচ্চারণের সময়, যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আমাদের এই ফুসফুস তাড়িত বায়ু নাক দিয়ে বের হয়, সহজ, যেটা নাক দিয়ে বাতাস, যেমন উ, উ, ন, ম, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে কি কষ্ট হচ্ছে? নিঃসন্দেহে এটি সহজ বিষয়, একটু বোঝার চেষ্টা করো যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয় সেগুলোকে নাসিক্য ধ্বনি বলে। যেমন উ, ন, ম। আর আগের যে ধ্বনিগুলো সেগুলো আমরা লিখতে পারি এখানে ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, দেখা যাচ্ছে তো, চ, ছ, জ, ঝ। এরপর রয়েছে ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ। আরো আছে, আমরা যদি আরো একটু লিখি তাহলে প, ফ, ব, ভ। এগুলো আমরা কমা দিয়ে ভিন্ন করতে পারি অথবা কমা নাও দিতে পারি। আমরা এগুলোকে পাশাপাশি লিখছি, যেহেতু আমরা একটু বোর্ডে পাশাপাশি লিখেছি, আরো বেশি জায়গা থাকলে আমরা বেশি জায়গা নিয়ে লিখতে পারতাম। তো এই উপরেগুলো হলো স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। এর নাসিক্য ধ্বনি যেগুলো রয়েছে আমরা নাসিক্য ধ্বনিগুলো লিখতে পারি। একটু ফাঁকা করে লিখি। নাসিক্য ধ্বনি ও, ন, ম। এখন একটি প্রশ্ন হতে পারে, ইও কোথায় গেল, মূর্ধন্য ন কোথায় গেল? আসলে আমরা উচ্চারণের সময় মূর্ধন্য ন এবং দন্ত ন এই দুইটি ধ্বনিকে ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করি না। সুতরাং আমাদের যারা ভাষা গবেষক রয়েছেন, আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের ভাষা গবেষক যারা রয়েছেন, তারা এখন মূর্ধন্য ন এবং দন্ত ন এই দুটোকে ভিন্ন ধ্বনি হিসেবে চিহ্নিত না করে শুধু একটি ধ্বনি হিসেবে ন হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। সুতরাং আমরা নকে একটি ধ্বনি হিসেবে নিয়েছি এবং ইও, ইও আসলে কোনো স্বতন্ত্র ধ্বনি নয়। এটি আসলে নাসিক্য যখন আমরা মিয়া লিখি, দেখো আমরা কিন্তু মিয়া এভাবেও লিখতে পারছি, হ্যাঁ, যেটা আগে আমরা ইও দিয়ে লিখতাম। তো এখন বিষয় হচ্ছে যে ইও কোনো ধ্বনি, মৌলিক ধ্বনি নয়, এটি কোনো স্বতন্ত্র ব্যঞ্জন ধ্বনি নয়। তাহলে আমাদের বাকি রইল উ, ঙ, ম, এগুলো আমাদের নাসিক্য ধ্বনি। তো আমাদের যে উচ্চারণ রীতি অনুযায়ী যে আমরা বিভাজন করছি, প্রথমেই ছিল স্পর্শ ব্যঞ্জন, তারপরে নাসিক্য ব্যঞ্জন, হ্যাঁ, এরপরে রয়েছে ঘর্ষণজাত ধ্বনি। ঘর্ষণজাত ধ্বনি আমরা লিখতে পারি ঘর্ষণজাত ধ্বনি, দেখা যাচ্ছে ঘর্ষণজাত ধ্বনি। তো এই ঘর্ষণজাত ধ্বনি একটা নাম শুনে অনেকটা বোঝা যাচ্ছে যে যেটা ঘষা লেগে সৃষ্টি হয়। তো আমাদের পূর্বের কথার সাথে পরের কথার একটা মিল থাকে, সাদৃশ্য থাকে, বৈসাদৃশ্য থাকে। তো প্রথমটা আমরা বলেছিলাম বাকযন্ত্র দুটো আটকে যায়, প বলতে গেলে দুটো ঠোঁট মিশে যাচ্ছে, একেবারেই আটকে যায়। আর এই ঘর্ষণজাত ধ্বনির যে ইংরেজি শব্দটা ফ্রিকাটিভ, ফ্রিকাটিভ, আমরা বলি অনেক সময় ফ্রিকশন, মানে দ্বন্দ্ব। তো এই দুইটা, এই ধ্বনি উচ্চারণের সময় দুটা প্রত্যঙ্গ একেবারেই নিকটে চলে আসে কিন্তু টাচ লাগে না, যেটা
স্পর্শ ধ্বনির বেলায় আমরা বলেছি একটা আরেকটার সাথে মিশে যায়, টাচ লাগে। জাত ধ্বনি উচ্চারণের সময় আমাদের বাক প্রত্যঙ্গ একটাকে আরেকটা টাচ করে না, তবে খুব কাছাকাছি চলে যায়। এবং এই যে কাছাকাছি যায়, এই মাঝখানে যে বাতাসটা, এই বাতাসটা ঘর্ষণ প্রাপ্ত হয়, এই বাতাসটা ঘর্ষণ প্রাপ্ত হয়। যেমন আমরা উচ্চারণ স্থান অনুসারে এখানে চ, ছ, জ, ঝ নিয়েছি, এটা তালব্য ধ্বনি। এবং আমরা ঘর্ষণজাত ধ্বনির মধ্যে যদি তালব্য স লিখি, তাহলে এই তালব্য স আমরা যে লিখেছি, এই তালব্য স উচ্চারণের সময় জিহ্বা তালুর কাছাকাছি চলে যায়। কিন্তু দেখো, চ উচ্চারণ করতে গেলে, চ উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা তালুকে টাচ করে, চ আগে টাচ করে, পরে ধ্বনি উচ্চারিত হয়। কিন্তু তালব্য স উচ্চারণের সময় জিহ্বা তালুর খুব কাছাকাছি চলে যায়, কিন্তু টাচ করে না। তাহলে কি হয়? খুব কাছাকাছি যখন যায়, তখন তো মুখের মধ্যে বায়ু আছে, ফুসফুস থেকে যে বায়ুটা এসেছে, এই বায়ুটা মুখের মধ্যে আছে, সে কি হচ্ছে? ঘর্ষণ প্রাপ্ত হচ্ছে। এই ঘর্ষণ প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, ঘর্ষণ প্রাপ্ত হয়ে উচ্চারিত হয় বিধায় এটাকে ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। ঘর্ষণজাত ধ্বনি যেমন দন্ত স, এবং আরো রয়েছে হ। এই তিনটা ধ্বনিকে আবার আমরা এটাকে বলতে পারি তালব্য ধ্বনি, এটাকে বলতে পারি দন্ত ধ্বনি, এটাকে বলতে পারি কণ্ঠনালীয় ধ্বনি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি তালব্য ধ্বনি, এটাকে আমরা বলতে পারি দন্ত ধ্বনি, এটাকে আমরা বলতে পারি কণ্ঠ নালীয় ধ্বনি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি কণ্ঠ নালীয় ধ্বনি। অর্থাৎ উচ্চারণ স্থান অনুসারে এটি একটি তালব্য ধ্বনি, এটা দন্ত ধ্বনি, এটা কণ্ঠ নালীয় ধ্বনি। কিন্তু উচ্চারণ রীতি অনুসারে যে কিভাবে উচ্চারিত হচ্ছে, কিভাবে বাধা পাচ্ছে, কিন্তু কিভাবে পাচ্ছে, এই যে উচ্চারণ রীতি অনুসারে আমরা এগুলোকে বলতে পারি স, স এবং হ। একে আমরা বলতে পারি ঘর্ষণজাত ধ্বনি। আসলে মূর্ধন্য স এবং দন্ত স, এই দুইটা স্বয়ের উচ্চারণ আমরা একই রকম করে থাকি। এজন্য বাংলা ভাষায় যে ধ্বনি রয়েছে, এই ধ্বনির ক্ষেত্রে এই ঘর্ষণজাত যে ধ্বনি, সেটা স্বধ্বনি, তালব্য স এবং দন্ত স। আর আরেকটা হলো কণ্ঠনালীয় ধ্বনি হ, এটাও ঘর্ষণ প্রাপ্ত হয়ে, বায়ু ঘর্ষণ প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। এবং এগুলো উচ্চারণের সময় মুখের মধ্যে একটা শীষ জাতীয় আওয়াজ হয়, এই জন্য একে শীষ ধ্বনিও বলা হয় এবং সিবিল্যান্ট ধ্বনিও বলা হয়। একে সিবিল্যান্ট ধ্বনি, সিবিল্যান্ট, এই সিবিল্যান্ট ধ্বনি বা শীষ ধ্বনি হিসেবে এরা পরিচিত। তো আমাদের যে ব্যঞ্জন ধ্বনি আমরা বলেছি উচ্চারণ রীতি, তার মধ্যে আমরা তিনটা জানতে পেরেছি। একটা হলো স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন, এরপরে রয়েছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, এগুলো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, এগুলো, এই ধ্বনিগুলো হলো ঘর্ষণজাত ধ্বনি। হ্যাঁ, আবার এরপরে রয়েছে ঘর্ষণজাত ধ্বনি। এই তাহলে আমরা তিনটা ধ্বনি জানতে পেরেছি। একটা হলো স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন, তারপরে হলো নাসিক্য ধ্বনি, এবং এরপরে রয়েছে ঘর্ষণজাত ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি আমরা আলোচনা করব। এই তাড়িত বা তাড়নজাত ধ্বনি জিহ্বার সামনের অংশ, হ্যাঁ, তাড়িত বা তাড়নজাত ধ্বনি হলো জিহ্বার সামনের অংশ উল্টে গিয়ে
জিহ্বার সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটির যে দাঁত আছে তার যে গোড়া আছে ভেতরের দিকে, এই যে দন্তমূল, এই দন্তমূলের সাথে একটি টোকা দেয়, একটি বাড়ি দেয়, একটা আঘাত করে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে জিহ্বা অগ্রভাগ উল্টে গিয়ে উপরের পাটির যে দাঁত আছে আমাদের উপরের দাঁত, এই দাঁতের গোড়া বেশ ভেতরের দিকটায় একটা টোকা দেয়। কে টোকা দেয়? জিহ্বা। হ্যাঁ, এবং এই অর্থাৎ একটি তাড়নার, আমরা বলতে পারি যে মুখের মধ্যে একটি তাড়নার সৃষ্টি হয়। এই মুখের মধ্যে একটি তাড়নার সৃষ্টি হয় বলেই একে তাড়িত বা তাড়নজাত ধ্বনি বলা হয়। তাড়নজাত ধ্বনি। আমরা আগেই বলেছি এই জাত অর্থ হলো উৎপন্ন, জাত অর্থ হলো উৎপন্ন। তো এই তাড়িত হয়ে, হ্যাঁ, একে টোকাজাত ধ্বনিও বলা হয়ে থাকে। একে ফ্ল্যাপ, ইংরেজিতে ফ্ল্যাপ বা ট্যাপ সাউন্ডও বলা হয়। ফ্ল্যাপ, ফ্ল্যাপ বা ট্যাপ সাউন্ডও বলা হয়ে থাকে। হ্যাঁ, কনসোনেন্টের মধ্যে ট্যাপ বা ফ্ল্যাপ সাউন্ড বলা হয়। তো এই তাড়িত বা তাহলে কি তাড়িত ধ্বনিটা কিভাবে উচ্চারিত হয়? জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে সামনের ওপরের দন্তমূলের সাথে একটি টোকা দেয় বা একটা আঘাত করে। হ্যাঁ, যে ধ্বনি করে, যে ধ্বনি উচ্চারিত হয়, এই ধ্বনিগুলোকে তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বলা হয়। এটা আমরা ডয় বিন্দু র এবং ধয় বিন্দু র, আমরা আগেই বলেছি যে আমরা মনে করি ডয় শূন্য র, ধয় শূন্য র, আসলে এই শূন্য না, এটা মূলত হবে বিন্দু। বিন্দু, প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা দেখবে বই পুস্তক সব জায়গাতেই যেখানে এই ধ্বনিটা লেখা আছে নিচে শূন্য নয়, বিন্দু আছে। তো আমরা এটা পড়ার সময় পড়ব যে ডয় বিন্দু র, এবং উচ্চারণটা ঠিকভাবে করার চেষ্টা করব। জিহ্বার সামনের ভাগটা উল্টে দিয়ে সামনের ওপরের দাঁতের পেছনে যে গোড়া, এই গোড়ার দন্তমূল যেটাকে বলা হয়, এটার সাথে টোকা দিতে হবে, আঘাত করতে হবে বা টাচ করাতে হবে, স্পর্শ। তো এই টোকা দিয়ে এই আওয়াজটা উচ্চারিত হয়, এই ধ্বনি উচ্চারিত হয়। এজন্য এটাকে তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বলা হয়। এরপরে রয়েছে কম্পিত বা কম্পনজাত ধ্বনি। কম্পিত বা কম্পনজাত ধ্বনি। এই কম্পিত বা কম্পনজাত ধ্বনি হলো রোলিং বা ট্রিল সাউন্ড বলা হয়। এই রোলিং বা ট্রিল সাউন্ড, এটাকে একটা পরিচিত শব্দের মাধ্যমে আমরা বলতে পারি যে ভাইব্রেশন আছে না, মোবাইলের ভাইব্রেশন হয়। এই ভাইব্রেট হলে আমাদের একটা কম্পনের সৃষ্টি হয়। আমাদের মুখ গহ্বরে জিহ্বার, আমাদের যে জিহ্বা কম্পিত হয়ে এই ধ্বনিটা উচ্চারণ হয় জিহ্বার কম্পন থেকে, র। এটা জিহ্বার অগ্রভাগ বা একদম সামনের অংশটা, হ্যাঁ, র র, এখানে একটু কম্পনের সৃষ্টি হয় বিধায় এই ধ্বনিকে কম্পনজাত ধ্বনি বলা হয়। তো এই কম্পনজাত ধ্বনি বাংলা ভাষায় একটি রয়েছে, সেটি হলো আমরা যেটাকে র বলি, আমরা এটাকে অনেক সময় বয়ে শূন্য র বলি। আমি আবারও বলছি, এটা আসলে বয়ে শূন্য র না, আমরা এটা নিচে শূন্য না, এটা বিন্দু দেখতে পাচ্ছি। তো এটা আমাদের বলা উচিত বয়ে বিন্দু র। যদি আমরা পরিচয় দিয়ে বলি, অনেক সময় আমরা পরিচয় দেওয়ার জন্য হ্যাঁ বয় বিন্দু, ডয় বিন্দু এরকম ব্যবহার করে থাকি। তো এটাও আমি শুনেছি যে অনেকে আমরা বলি যে বয় শূন্য র, আসলে এটা বয় বিন্দু, শূন্য নয় বিন্দু। তো আসলে এটা কম্পনজাত ধ্বনি উচ্চারণ রীতি অনুযায়ী। তাহলে আমরা পাঁচ রকমের উচ্চারণ রীতি অনুযায়ী এ পর্যন্ত পেলাম: স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি,
তাড়িত বা তাড়নজাত ধ্বনি। এরপরে পেয়েছি কম্পিত বা কম্পনজাত ধ্বনি। এরপরে বাংলা ভাষায় রয়েছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, এই পার্শ্বিক ধ্বনির উচ্চারণটা আরো সহজ। আমরা আগেই বলেছি ফুসফুস তাড়িত বায়ু মুখের মধ্যে আসে এবং এই পার্শ্বিক ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার সামনেরটা অগ্রতালুতে, মানে সামনের যে দাঁত রয়েছে উপরে, এর পেছনের দিকে এসে উল্টে গিয়ে আটকে যায়। হ্যাঁ, আমাদের একেবারেই অগ্রতালুর একেবারেই দাঁতের গোড়ার দিকে এসে এখানে এসে আমাদের জিহ্বার সাথে আটকে যায়, জিহ্বা উল্টে গিয়ে ওখানে আটকে যায় এবং দুই পাশ বা এক পাশ দিয়ে বাতাস বের হয়। যেহেতু এই পাশ দিয়ে বাতাস বের হয়, যেহেতু পাশ দিয়ে বাতাস বের হয়, তাই একে পার্শ্বিক ধ্বনি বলা যায়। উচ্চারণটা খুবই, এই উচ্চারণ রীতি বা পদ্ধতিটা খুবই সহজ। জিহ্বা আটকে যাচ্ছে এবং দুই পাশ দিয়ে বাতাস বের হচ্ছে বা এক পাশ দিয়ে বাতাস বের হচ্ছে। যেহেতু পাশ দিয়ে বের হচ্ছে তাই এটা পার্শ্বিক ধ্বনি। আমাদের বাংলা ভাষায় পার্শ্বিক ধ্বনি রয়েছে ল। পার্শ্বিক ধ্বনি রয়েছে ল। আমি আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা অনেক সময় এই কমা ব্যবহার করি, এই উদ্ধৃতি কমা। এই কমাটা আসলে ব্যবহারের নিয়ম হলো, এটা যদি কোনো শব্দ হয় তাহলে এই প্রথমটা 6 এর মতো, অর্থাৎ যদি আমি বড় করে দেখাই বোঝার সুবিধার্থে, তাই প্রথমটা 6 এর মতো এবং শেষেরটা 9 এর মতো, অর্থাৎ 6 এবং 9, অর্থাৎ 69। আমাদের এই 69 এর মতো লিখতে হয়। তো এটা আমরা অনেক সময় অনেকভাবে লিখে থাকি, এটা শুদ্ধ করে লিখতে পারলে আমাদের জন্য ভালো হয়। তো এই আমাদের পার্শ্বিক ধ্বনি একটা রয়েছে বাংলা ভাষায়, সেটা হলো ল। এরপর রয়েছে নৈকট্যমূলক ধ্বনি। নৈকট্যমূলক ধ্বনি হলো, এটার আরো আমরা বলতে পারি যে নৈকট্যমূলক ধ্বনি, এটার নৈকট্য নামটা নতুন মনে হলেও তোমরা এটাকে চেনো। আমরা অন্তস্থ অ এবং অন্তস্থ ব, এই দুটো ধ্বনি নিশ্চয়ই ব্যবহার করে আসছি। এই অন্তস্থ অ এবং অন্তস্থ ব ইংরেজি ওয়াই এর মতো। হ্যাঁ, অন্তস্থ অটা হলো ইংরেজি ওয়াই এর মতো। হ্যাঁ, যেমন তোমরা দেখবে হিন্দিতে যুবরাজ, হ্যাঁ, আমরা যেটাকে যুবরাজ বলি। হ্যাঁ, আসলে অন্তস্থ অ এবং অন্তস্থ জ সংস্কৃত ভাষায় একটাই ধ্বনি। আমাদের বাংলা ভাষাতেও ধ্বনি, এটাকে অর্ধস্বরধ্বনি বলা হয়। এটা মানে পুরোপুরি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য এর মধ্যে খুঁজে পাওয়া যায় না, যেজন্য এটাকে অর্ধস্বরধ্বনিও বলা হয়। অন্তস্থ অ এবং অন্তস্থ ব। অন্তস্থ বটা ইংরেজি ডাব্লিউ এর মতো, ইংরেজি ডাব্লিউ এর মতো। যেমন ইউ, এটার উচ্চারণ হলো, লেখা দেখা যাচ্ছে ইউ। হ্যাঁ, অন্তস্থ অ এর উচ্চারণটা হলো ইউ। যদি আমরা বলি যে অন্তস্থ অ এর উচ্চারণটা হলো কি ইউ এর মতো, আর অন্তস্থ ব এর উচ্চারণটা হলো উয়া এর মতো, উয়া। উ অ দিয়েও লেখা যায়, উ অ, উ। এটা অন্তস্থ অ, আমরা যেটা বলি ইউ এবং উ, উ। আমরা বলি ওয়ারিশ, ওয়ারিশ, ওয়ারিশ। যেমন হাওয়া, যাওয়া, খাওয়া, এখানে একটা ওয়া এর উচ্চারণ পাওয়া যায়, ইয়া আর উয়া। হ্যাঁ, যেমন আমরা মা আমার, একসাথে বলতে গেলে মা আমার। হ্যাঁ, এভাবে আমরা
অ্যাপ্রক্সিমেন্ট ধ্বনি বলা হয়, এটাকে অ্যাপ্রক্সিমেন্ট ধ্বনিও বলা হয়। এই অ্যাপ্রক্সিমেন্ট ধ্বনি বা নৈকট্যমূলক ধ্বনি, যেটাকে আমরা অন্তস্থ অ এবং অন্তস্থ ব হিসেবে আমরা উচ্চারণ করি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। তো আরেকটি বিষয় রয়েছে যে আমাদের এই ধ্বনি বের হওয়ার সময় মুখ দিয়ে আমাদের যে বাতাস বের হয়, কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য লক্ষ্য করা যায়, বেশি বের হয়। হ্যাঁ, বাতাসের চাপ বেশি থাকে, আধিক্য লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য কম থাকে। হ্যাঁ, এই বাতাসের আধিক্য অনুসারে আমরা এটাকে প্রাণত্ব বলতে পারি, অর্থাৎ ধ্বনির প্রাণত্ব, অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনি। যেখানে কম বাতাস বের হয় সেটাকে অল্প প্রাণ, আর যেটা বেশি বাতাস বের হয় এটাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। একইভাবে স্বরতন্ত্রী অনুরণিত হয়, এখানে স্বরযন্ত্র আছে, আমরা প্রথম ক্লাসেই বলেছি। এই স্বরতন্ত্র অনুরণনের বিষয়ে, এখান থেকে এই কম্পনের বিষয় থেকে, অনুরণনের বিষয় থেকে যে ঘোষত্বের বর্ণনা এসেছে, যেটা কম অনুরণিত হয় বা অনুরণন হয় না সেটা হলো অল্প প্রাণ ধ্বনি, আর যেটা বেশি অনুরণিত হয় বা অনুরণন হয় সেটা হলো অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। যেটা কম অনুরণিত হয় সেটা অঘোষ ধ্বনি, আর যেটা বেশি অনুরণিত হয় বা শুধু অনুরণিত হয় সেটা হলো ঘোষ ধ্বনি। আমরা তাহলে এই ধ্বনি ও বর্ণ, আমরা আরেকটা বিষয় স্পষ্ট বলতে চাই, সেটা হলো বাংলা ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ দুটোর সংখ্যা এক নয়। আবার স্বরধ্বনি এবং স্বরবর্ণ দুটার সংখ্যাও এক নয়। আমরা পরবর্তী ক্লাসে এই ধ্বনি ও বর্ণের যে সংখ্যা, আমাদের বাংলা ভাষায় যে 50টি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায়, ধ্বনির সংখ্যা কিন্তু 50 নয়, বর্ণ 50টি, কিন্তু ধ্বনি 50টি নয়। আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আমরা আগামী দিন এই পরিচ্ছেদটি শেষ করব এবং পরবর্তী ক্লাসে এটা আমরা আবার সম্পূর্ণরূপে শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, সুস্থ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু স্টপ দাও, ঠিক আছে? আগে কিছু স্টপ হয়েছে।